ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যে নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করছে। এবার অন্যান্য খবর। রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবেই হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি 5 তারকা মানের হোটেলে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে তার কখনো আসবে না, এ সুযোগ হারাতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অনেক দূর যেতে হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। অপরাধীদের বিচারের বিষয়ে জাতীয় ঐক্যবদ্ধ আছেন বলেও জানান তিনি। Bangladeshis are now living in such a critical moment, born from the sacrifices of the thousands of promising, bright, brave young lives. The July Revolution represents our nation's united stand against the injustices ingrained within our social, economic, and political fabric. Indeed, this awakening has come at the tragic cost of thousands of lives. The sole way to discharge this burden is to ensure justice for the heinous crimes against the humanity committed during the months of July and August of 2024. 2025-26 অর্থ বছরের জন্য ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাবও উপস্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। আগামী 1 জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। ঘোষিত বাজেটে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। নতুন বাজেটের মাধ্যমে 5.5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। এবং বেশিরভাগ সারপ্লাস ইনকাম, কিন্তু এটার ভিতরে আমি গেলাম না, কি হয় আপনারা নিজেরাই জানেন। যারা বোর্ডে থাকে তারা কি করে না করে, জমি কেনে, জমি কী দামে কেনে, সেগুলো আমাদের জিজ্ঞাসা না। অতএব আমরা এটা একটা এসে দিলাম যে ঠিক আছে আমরা কমিয়েছি, কিন্তু আপনার যে টাকাটা থাকবে ওটা ব্যয় করবেন ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাবরেটরিজ, ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাসরুম, কারিকুলাম, লাইব্রেরি, কিন্তু সেগুলো করে না তারা বেশিরভাগ ইউনিভার্সিটি। রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার পরও হতাশার বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, শিক্ষা ও স্বাস্থ্যে যে বরাদ্দ তাতে আমূল পরিবর্তন আনতে পারত অন্তর্বর্তী সরকার, যা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত। দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষাকে মানব সম্পদে রূপান্তরিত করার কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। শিক্ষা হচ্ছে বাট মানব সম্পদ হচ্ছে না। এডুকেশন ইজ নট ট্রান্সলেটিং ইনটু হিউম্যান ক্যাপিটাল। এটা শুধু বাজেটের বিষয় নয়, অ্যাজ এ হোল শিক্ষা কমিশন হয় নাই। সিভিল সোসাইটিও আমরা কিন্তু শিক্ষা নিয়ে বড় ধরনের ন্যাশনাল ডায়ালগ করি নাই। একটা সরকার কল্যাণমুখী কিনা সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এই 3 খাতে বরাদ্দ কিরকম। ইউনেস্কো বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত 6%, আমাদের দেশে হয় 2%। স্বাস্থ্যে বরাদ্দ হওয়া উচিত 5%, আমাদের দেশে এই বছর হয়েছে 0.75 or 0.78%। এই দুটো খাতের বরাদ্দে
একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি, রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে, তার উপর একটা প্রেসার তৈরি করতে পারতো না? সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরার স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, সাবেক CAC AKM নুরুল হুদার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে এই অভিযোগ দিয়েছে বিএনপি। এ সময় সালাউদ্দিন খান আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। ইসলাম শাওন যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরও আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলে নিবন্ধনের আবেদন শেষে এসব কথা বলেন তিনি। দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। দলের প্রতীক হিসেবে শাপলা প্রতীক চাওয়া হয়েছে। এ সময় দলটির নেতৃবৃন্দ ইসির পুনর্গঠন চায় জানিয়ে বলেন, ইসির পুনর্গঠন না হওয়ার উপায় নেই, জনগণের দাবির প্রেক্ষিতে তা হবে বলে আশাবাদী দলটি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে, সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি। কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে 2য় ধাপের 5ম দিনের বৈঠক শেষে এমনটা জানান তিনি। এই প্রস্তাবে অসম্মতি জানানো দলগুলো হলো বিএনপি, এনডিএম, বাংলাদেশ এলডিপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল ও সংবিধানের মূলনীতির প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও ঐক্যমতে পৌঁছানো যায়নি। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা শেষে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে এক ব্যক্তি তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, এমন প্রস্তাব দেয় জামাত। প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না। 31 দফার মধ্যে লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা আমরা পুনরুল্লেখ করেছি, অর্থাৎ কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চার্চ ডি অ্যাফেয়ার্স। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে। আমির খুসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ট্রানজ্যাকশন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে একটু মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এটা তো একটা স্বস্তির ব্যাপার, সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি, এটা সকলের জন্য স্বস্তি। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। বৈঠকে জাপানে আমদানি রপ্তানি, কৃষি, শিল্প খাতে বিনিয়োগ সহ দেশি বিদেশি বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানান জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া, কৃষি, শিল্প সহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি বাড়াতে বিশদ আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের আমির জামাত বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্টের সাথে মত বিনিময় করেছেন। আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে সামনে উত্তরোত্তর বাংলাদেশ এবং জাপানের মধ্যে, ইভেন জামাত ইসলাম এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক সামনের দিকে উত্তরোত্তর এগিয়ে যাবে। এ সময় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন জাপানের রাষ্ট্রদূত। Chairman of Jamaat Islam, Mr. Shafur Rahman. We have discussed a wide range of issues: free, fair, peaceful, and inclusive election. আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সম্পদ সুরক্ষা ও সমুদ্রপথে অপরাধ দমনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুচকাওয়াজে সেনাপ্রধান জিপে করে প্যারেড পরিদর্শন করেন। নবীন কর্মকর্তাদের 8টি প্লাটুন তাকে সালাম জানায়। সেনাপ্রধান প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে। ইনশাল্লাহ তোমাদের চাকরি জীবনে প্রত্যক্ষ করবে যে নূতন নূতন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই সেনাবাহিনী, এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি 136 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। একই সঙ্গে এ সময় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তির মধ্যে বরিশাল বিভাগে 136 জন, চট্টগ্রাম বিভাগে 64 জন, ঢাকা বিভাগে 38 জন, ঢাকা উত্তর সিটিতে 21 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 43 জন, খুলনা বিভাগে 15 জন এবং রাজশাহী বিভাগে 10 জন ও ময়মনসিংহে 2 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে 7,758 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 32 জনের।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 36 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় সবশেষ 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার 5.80%। এর আগে শনিবার 4 জনের দেহে করোনা শনাক্ত হয়, মারা যায় 2 জন। নতুন করে 36 জনের দেহে করোনা শনাক্ত হওয়ার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,51,978 জনে। আর নতুন করে 5 জনের মৃত্যু হয়, মৃত সংখ্যা দাঁড়িয়েছে 29,515 জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনায় চলতি বছরে 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় করোনা শনাক্ত হয়েছেন 433 জনের। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। আজ এই তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে। করোনায় মৃত্যু হওয়া 2 জন হলেন পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার। করোনা শনাক্ত হলেও ইরশাদ কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসের সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি ইয়াসমিনের যক্ষ্মাও ধরা পড়ে। দুজনেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন, সেখানেই তারা মৃত্যুবরণ করেন। এদিকে 24 ঘন্টায় নতুন করে আরও 12 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 74 জন। এর মধ্যে নগরীতে শনাক্তের সংখ্যা বেশি। 5 দফা দাবি সমাধানের সুস্পষ্ট রূপরেখা দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢামেক অধ্যক্ষের সাথে বৈঠকে সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় নতুন এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ছাত্রদের নিরাপত্তা ও একাডেমিক কার্যক্রম দ্রুত শুরুর জন্য শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। এস এম আরিফের রিপোর্ট। আবাসন সমস্যা সমাধান সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই শনিবার এক বিজ্ঞপ্তিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। তবে রোববার সকালে ডাক্তার ফজলে রাব্বি হলে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষেই অবস্থান করছেন। এমনকি ঝুঁকিপূর্ণ চতুর্থ তলায়ও অবস্থান করতে দেখা গেছে অনেক ছাত্রকে। আমরা যা চারতলায় এখনো আসি, তারা কিন্তু আসলে যে বিকল্প যে আমাদের জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে এখন খালি হয়নি। এই জন্য আমরা এখানে বাধ্য হয়ে আছি। আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে যাতে আমাদের এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়া যায় এবং এটা যাতে সবার সামনে না আসে। এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্ররা। কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম জানান, ছাত্রদের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই সিদ্ধান্তে অটল রয়েছে প্রশাসন। তারা আমাদের এই বিল্ডিংয়ে তালা লাগিয়ে কলেজ বন্ধ ঘোষণা করেছে, যেটা আসলে তাদের করা উচিত ছিল না। তারপরেও আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আছি। আমরা চাই তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করবে একাডেমিক কার্যক্রমকে ফিরিয়ে আনার জন্য দ্রুত, এবং ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত অংশ থেকে ছাত্রদেরকে নামায়ে বাকি ছাত্রদেরকে যে আমাদের ক্যাপাসিটি আছে সেখানে রিলোকেট করা। পরে ফজলে রাব্বি হলের ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা পরিদর্শনে যায় একাডেমিক কাউন্সিল। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। যাব প্রবাসী সংবাদ। বাহরাইনের হিদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে একটি সচেতনতামূলক মোবাইল কনসুলার ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেয় বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, LMRA, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর প্রতিনিধিরা। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শুনেন ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। ক্যাম্পে প্রবাসীদের পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন,
নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সহ নানাবিধ সেবা দেওয়া হয়। হিদ, গালালি, আরাত সহ আশেপাশের এলাকার বাংলাদেশি প্রবাসীরা এই ক্যাম্পে সেবা গ্রহণ করেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এ ধরনের প্রবাসী বান্ধব মোবাইল কনসুলার ক্যাম্প পর্যায়ক্রমে বাহরাইনের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আয়োজন করা হবে। জনগণের আরো কাছাকাছি যাওয়ার জন্য, তাদের কথা তাদের কাছ থেকে শোনার জন্য, একদম তাদের ডোর স্টেপে ঘরের কাছে যে তারই একটা পদক্ষেপ হিসেবে আমরা আজকে বাহরাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হিদ এলাকায় আমরা কনসুলার সেবা দিচ্ছি। কনসুলার সেবার সাথে সাথে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালু করেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা প্রথম এই যে মোবাইল সার্ভিস চালু করেছি। প্রবাসী কর্মীদের জন্য দেশ ত্যাগের নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, নতুন এই নিয়মে কুয়েতের বাইরে যেতে বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবে না প্রবাসীরা, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি নির্ধারিত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে হবে। এই নিয়মের মাধ্যমে প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ই অধিকার সুরক্ষিত থাকবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা ও স্বচ্ছতা। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই পদক্ষেপ মূলত শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো এবং নিয়োগকর্তার ক্ষতি ঠেকাতে নেওয়া হয়েছে। অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য। নতুন এই সিদ্ধান্তটি কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ স্বাক্ষরিত মন্ত্রী পর্যায়ে নির্দেশনার মাধ্যমে অনুমোদিত হয়েছে। ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি জন্মগত ও সাংবিধানিক অধিকার। এই অঙ্গীকারকে সামনে রেখে ভিআইপি লাউঞ্জ নয়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে কুয়ালালামপুরে পুকিত মিনতাংয়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য এনামুল হক। সঞ্চালনা করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রওশন আলম, মোহাম্মদ আল আমিন, শহীদুল ইসলাম, দাউদ ইসলাম ভূঁইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান এবং শাহাদাত আলম প্রমুখ।